এই ভিডিওটা হচ্ছে 6 নম্বর ভিডিও, যেখানে পড়বে তোমরা হচ্ছে ডাল্টনের পরমাণুবাদ। ডাল্টনের পরমাণুবাদ অ্যাকচুয়ালি আমি বলবো না, কারণ এটা ক্লাস 10-এর জিনিস, ক্লাস 10 থেকে পড়ে এসছো, একবার জাস্ট রিভাইজ করলেই হবে। এই যে কোনো পদার্থ মৌলিক বা যৌগিক অতি ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত, কণাগুলিকে অ্যাটম বলা হয়, মানে পরমাণু বলা হয়, ইত্যাদি ইত্যাদি এইসব ব্যাপারগুলো আছে। তো ছটা এর হচ্ছে স্বীকার্য সমূহ আছে ডাল্টনের পরমাণুবাদে। মোট 6টা স্বীকার্য সমূহ আছে। এটা ক্লাস 10-এ পড়েছো, তাই আমি দ্বিতীয়বার বলবো না। পড়ে নিয়েছো যখন ঠিক আছে, অসুবিধা কিছু নেই। এবারে ডাল্টনের পরমাণুবাদের গুরুত্ব দেখো। পদার্থ, মৌলিক পদার্থ থেকে যৌগিক পদার্থ কিভাবে উৎপন্ন হয়, বা পরমাণু থেকে অণু কেন গঠন হয়, বা কিভাবে গঠন হয়, বা কোন পরমাণুর সাথে কোন পরমাণু যুক্ত হয়ে অণু গঠন করবে, মৌলিক অণু কি, যৌগিক অণু কি, এই সম্বন্ধে বিশেষ যে ধারণা, সেটা আমরা ডাল্টনের পরমাণুবাদ থেকেই পাই। ডাল্টনের পরমাণুবাদের যে স্বীকার্য সমূহগুলো আছে, তাদেরকে যদি আমরা মেনে চলি, তবেই কিন্তু আমরা কোনো রাসায়নিক সংযোজন করতে পারবো, বা কোনো রাসায়নিক যৌগ গঠন করতে গেলে ডাল্টনের পরমাণুবাদ আমাদের খুব প্রয়োজনীয়। তো এটাই হচ্ছে ডাল্টনের পরমাণুবাদের গুরুত্ব। তো ছায়াপ্রকাশনীতে ডাল্টনের পরমাণুবাদের পরেই ঠিক এই কথাগুলো লেখা আছে। ডাল্টনের হেডিং দেয়া আছে ডাল্টনের পরমাণুবাদের গুরুত্ব। এটা তোমরা একটু পড়ো, নিজে পড়লেই বুঝতে পারবে, না হলে তো সিলেবাস শেষ হবে না। এবার ডাল্টনের পরমাণুবাদের সীমাবদ্ধতা বা ত্রুটি। সীমাবদ্ধতা বা ত্রুটিতে কি বলা হচ্ছে, যে আমরা জানি যে ডাল্টনের যে কোনোটাই হচ্ছে পারফেক্ট নয়। যেমন একটা উদাহরণ দিচ্ছি, যে ডাল্টন বলেছিল অ্যাটম, অ্যাটমটাই হচ্ছে মানে পরমাণুই হচ্ছে সব থেকে ক্ষুদ্রতম কণা। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমরা জানি যে পরমাণুর ভিতরে আবার তার থেকেও ক্ষুদ্রতম কণা পাওয়া গেছে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, আরো অনেক, পজিট্রন, বিটা নিউট্রন ইত্যাদি ইত্যাদি পাওয়া গেছে। তো সাব অ্যাটমিক পার্টিকেলস যাদেরকে বলি আমরা। তো সেটা তো তাহলে প্রথম যে পোস্টুলেট, মানে প্রথম যে স্বীকার্য সমূহ, সেটা তো ভুল প্রমাণিত হলো। এইভাবে ধীরে ধীরে আইসোটোপের সমস্থানিক সমস্থানিক আবিষ্কৃত হওয়ার পর, বা আইসোটোপ আবিষ্কার হওয়ার পর, ডাল্টনের যে তৃতীয় যে সূত্রটা আছে, বা দ্বিতীয় যে স্বীকার্য সমূহ আছে, তারাও আস্তে আস্তে ভুল প্রমাণিত হয়েছে। তাহলে ডাল্টনের পরমাণুবাদের যে 6টি স্বীকার্য সমূহ, 6টি পরবর্তীকালে ভুল প্রমাণিত হয়। কিন্তু ডাল্টনের পরমাণু বাদের যে স্বীকার্য সমূহ, সেখান থেকে বলা হয় যে রাসায়নিক সংযোজনের সূত্রপাত হয়, বা রসায়নের সূত্রপাত হয় সেখান থেকেই। সেই কারণে ডাল্টনের পরমাণুবাদকে একটা বিশেষ গুরুত্ব আমাদের কেমিস্ট্রিতে দেওয়া হয়, বা ডাল্টন বিজ্ঞানী হিসেবেও ডাল্টনকেও আমরা খুব গুরুত্ব দিয়ে থাকি, যেহেতু তিনি শুরু করেছিলেন। যদিও তার পরবর্তীকালে সবগুলোই ভুল প্রমাণিত হয়েছে, কিন্তু যেহেতু তিনি প্রবর্তক, যেহেতু তিনি শুরু করেছেন, তাহলে তার যে পরমাণুবাদের স্বীকার্য সমূহ, তাকে অবশ্যই আমরা গুরুত্ব দিয়ে চলবো। আচ্ছা, এখান থেকে কোনো প্রশ্ন আসবে না, তো চিন্তা করার দরকার নেই, এগুলো সব ক্লাস 10-এর জিনিস, জাস্ট রিভাইজ করা হচ্ছে। এরপরে আরেকটা টপিক আছে, যেটা হচ্ছে ডাল্টনের পরমাণুবাদের পরিমার্জিত রূপ। হ্যাঁ, এইটা তোমরা পড়তে পারো। পরিমার্জিত রূপে কি করা হয়েছে, ডাল্টনকে মডিফাই করা হয়েছে, আজকের দিন অনুযায়ী ডাল্টনকে মডিফাই করা হয়েছে। তো ডাল্টনের পরমাণুবাদ সম্পূর্ণ ক্লাস 10-এর বিষয়, তাই এটা আমি ছেড়ে যাচ্ছি, তোমরা পড়ো। যদি কিছু অসুবিধা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে বলবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে অণুর ধারণা ও অ্যাভোগাড্রো প্রকল্প। প্রকল্প, তো কি বলছে, যে ডাল্টনের প্রস্তাব অনুযায়ী পরমাণু অতি ক্ষুদ্র কণা দু রকমের হয়। এক হচ্ছে পরমাণু, আর এক হচ্ছে অণু। তাহলে অতি ক্ষুদ্র কণা কি কি আছে আমাদের কাছে? এক হচ্ছে পরমাণু, দুই হচ্ছে অণু। তো এবার অণু কিভাবে সৃষ্টি হয়, না একাধিক পরমাণু যুক্ত হয়ে, অণুর সৃষ্টি করে বা অণু তৈরি করে। এবার অণু তৈরি হলো, ভালো কথা। এবারে পরমাণু যে যুক্ত হয়েছে, সেই পরমাণু তো দু রকম হতে পারে। একটা হচ্ছে একই রকম পরমাণু দিয়ে অণু গঠিত হতে পারে। আবার কি বলছে, যে ভিন্ন পরমাণু দিয়ে অণু গঠিত হতে পারে। তো এবার অণু কিভাবে সৃষ্টি হয়, না একাধিক পরমাণু যুক্ত হয়ে, অণু তৈরি করে। এবার পরমাণু যে যুক্ত হয়েছে, সেই পরমাণু তো দু রকম হতে পারে। একটা হচ্ছে একই রকম পরমাণু দিয়ে অণু গঠিত হতে পারে, আবার কি বলছে, যে ভিন্ন
পরমাণু দিয়েও কিন্তু অণু গঠিত হতে পারে। তাহলে অণু কি না একাধিক পরমাণু যুক্ত হয়ে অণুর সৃষ্টি করে। এবার অণু দু রকম হতে পারে, একটা হচ্ছে মৌলিক অণু আর একটা হচ্ছে যৌগিক অণু। মৌলিক অণু কাকে বলে না যদি একই রকম পরমাণু দ্বারা অণু গঠিত হয় তাহলে তাকে আমরা বলি মৌলিক অণু, আর যদি ভিন্ন পরমাণু দ্বারা অণু গঠিত হয় তখন তাকে আমরা বলি যৌগিক অণু। তাহলে অণু কি, অণু কেন সৃষ্টি হয়? স্থায়িত্ব পাওয়ার জন্য। কি পরমাণুগুলি বিশেষ স্থায়িত্ব পাওয়ার জন্য অণু গঠন করে, এবং পরমাণু যুক্ত হয়ে যে অণু গঠন করে এক্ষেত্রে দু রকম অণু কিন্তু গঠিত হতে পারে। সেটা হচ্ছে একটি মৌলিক অণু আর একটি হচ্ছে যৌগিক অণু। মৌলিক অণু কখন গঠিত হয়? যখন একই একই রকম পরমাণু দুটা যুক্ত হয়ে অণু গঠন করে তখন তাকে বলি আমরা মৌলিক অণু আর হচ্ছে যৌগিক অণু। কখন বলবো? যদি তারা ভিন্ন পরমাণু দ্বারা গঠিত হয়। অণু হচ্ছে মৌলিক, অণু হচ্ছে যৌগিক। তাহলে অণুর ধারণা আমরা পেয়ে গেলাম, মৌলিক অণু কি, যৌগিক অণু কি। এবারে আসছি অ্যাভোগাড্রোর প্রকল্প। দেখো অ্যাভোগাড্রোর প্রকল্প কি বলছে, বিবৃতি কি বলছে, একই চাপ ও উষ্ণতায় সম আয়তন বিশিষ্ট সমস্ত গ্যাসেই সমান সংখ্যক অণু বর্তমান। এটা খুব ইম্পর্টেন্ট, পরবর্তীকালে গ্যাস চ্যাপ্টারটা পড়বে, সেই চ্যাপ্টারটাতেও ইম্পর্টেন্ট, ক্লাস 11 আবার ক্লাস 12-এও কিছু কিছু জায়গায় অ্যাভোগাড্রোর প্রকল্প কাজে লেগে থাকে। অ্যাভোগাড্রোর প্রকল্পের যে বিবৃতিটা সেটা বলছে যে টেম্পারেচার এবং প্রেসার যদি স্থির রাখা হয়, মানে কনস্ট্যান্ট, অ্যাট কনস্ট্যান্ট উষ্ণতা এবং কনস্ট্যান্ট চাপ, স্থির চাপ ও স্থির উষ্ণতায় সমস্ত গ্যাস, সেটা মৌলিক হতে পারে যৌগিক হতে পারে, তার মধ্যে সমসংখ্যক অণু রয়েছে। যে কোনো দুটো গ্যাস, একটা যৌগিক গ্যাস একটা মৌলিক গ্যাস আমি নিচ্ছি, হাইড্রোজেন, এই যে গ্যাসটা, এই গ্যাসটাকে আমরা কি বলতে পারি? মৌলিক গ্যাস। কেন মৌলিক গ্যাস বলবো এটাকে? তার কারণ এটা হচ্ছে একই রকম পরমাণু দিয়ে গঠিত অণু হাইড্রোজেন, এবং সেই হাইড্রোজেন অণুর এটা গ্যাস, তাহলে এটাকে কি বলতে পারি? মৌলিক গ্যাস। কেন? তার কারণ এটি একই রকম পরমাণু, হাইড্রোজেন পরমাণু দিয়ে গঠিত হয়েছে। আবার ধরি CO2, এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো যৌগিক গ্যাস। কেন যৌগিক গ্যাস বলবো? তার কারণ এটা ভিন্ন ধরনের পরমাণু দ্বারা গঠিত হয়েছে। তাহলে মৌলিক গ্যাস এবং যৌগিক গ্যাস এরা দুজন যদি একই তাপমাত্রা এবং একই চাপে থাকে, ধরো আমি তাপমাত্রাটা নির্দিষ্ট করে দিলাম 25°C এবং প্রেসারটাকে আমি নির্দিষ্ট করে দিলাম 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার, 1 অ্যাটমসফিয়ারিক চাপ, তাহলে এই নির্দিষ্ট তাপে মানে উষ্ণতা এবং নির্দিষ্ট চাপে যে কোনো মৌলিক গ্যাস এবং যৌগিক গ্যাসের মধ্যে অণুর সংখ্যা কি হবে? সমান থাকবে। অণুর সংখ্যা সর্বদা সমান থাকবে। এটাই হচ্ছে মূল বক্তব্য অ্যাভোগাড্রোর প্রকল্পের। অ্যাভোগাড্রোর হাইপোথিসিস কি বলছে? যে এক মানে নির্দিষ্ট চাপ এবং স্থির উষ্ণতাতে যে কোনো গ্যাস, সেটা মৌলিক হতে পারে যৌগিক হতে পারে, সব গ্যাসে, সমস্ত গ্যাসেরই অণুর সংখ্যা সমান থাকবে। তার মানে আমি বলি যে উষ্ণতা হচ্ছে 25° আর চাপ হচ্ছে 1 atm, তা 1 অ্যাটমসফিয়ারিক চাপ এবং 25° উষ্ণতায় যদি হাইড্রোজেনের এক্স পরিমাণ অণু থাকে, হাইড্রোজেন মৌলিক গ্যাসের এক্স পরিমাণ অণু থাকে, তাহলে CO2 তেও কত পরিমাণ আছে? ঠিক একই পরিমাণ থাকবে, এক্স পরিমাণ থাকবে। তাহলে এখানে যদি কণার সংখ্যা এক্স হয়, এখানেও কণার সংখ্যা কত হবে? এক্স। বিভিন্ন প্রত্যেকটা গ্যাস, যে কোনো গ্যাস, SO2 গ্যাস নাও, তার ক্ষেত্রেও কত হবে? এক্স। অক্সিজেন নাও, অক্সিজেনের ক্ষেত্রে কত অণু থাকবে? এক্স থাকবে। তারপর ক্লোরিন নাও, প্রত্যেকের ক্ষেত্রেই এক্স থাকবে যদি গ্যাসগুলি একই তাপমাত্রা এবং একই চাপে থাকে। এটা হচ্ছে অ্যাভোগাড্রোর বিবৃতি। এবার অ্যাভোগাড্রোর একটি বিপরীত বিবৃতি আছে, সেই বিপরীত বিবৃতিটি কি বলছে? বলছে যদি দুটি গ্যাস, যে কোনো দুটি গ্যাস A এবং B, তাদের কণার সংখ্যা যদি একই হয়, এক্স এবং এক্স, কণার সংখ্যা যদি সমান হয়, অতএব তারা একই উষ্ণতা ও চাপে অবস্থিত।
বোঝা গেল? এটা হচ্ছে বিপরীত বিবৃতি অ্যাভোগাড্রোর প্রকল্পের। এবারে আছে পারমাণবিক ভর আর পারমাণবিক গুরুত্ব। বাকি যেগুলো আছে অ্যাভোগাড্রোর লর সাথে, অ্যাভোগাড্রোর গ্যাস আয়তনের যে সূত্র তার সাথে, অ্যাভোগাড্রোর প্রকল্পের সাথে হচ্ছে গেলুসাকের গ্যাস আয়তন সূত্র, তার সম্পর্ক সাধন করা হয়েছে। তো সেটা ক্লাস 10এই পড়েছো, একবার জাস্ট রিডিং পড়ো। রিডিং পড়লে না বুঝতে পারলে আমাকে বলো। আমি শুরু করব এরপরে পারমাণবিক ভর আর পারমাণবিক গুরুত্ব। আমি জাস্ট রিভাইজ করে যাচ্ছি, আর কিছু নয়। ভর বা গুরুত্ব কি? তো পারমাণবিক ভর বা গুরুত্ব এটা কি না, কোনো পরমাণুর ভর বা ওজন সেটা যদি আমাদেরকে মাপতে হয়, তাহলে আমাদেরকে নিশ্চয়ই একটা একক ধরতে হবে, একটা স্কেল ধরতে হবে। যেমন আমরা জানি যে যদি ধরো 1 কেজি চিনি আনতে যাও, তাহলে 1 কেজি চিনি ওজনটা তো আর এমনি এমনি মেপে দেওয়া যায় না। কোনো একটা বাটখারা আছে, নির্দিষ্ট কোনো একটি একক আছে যার তুলনায় ওই ওজনটা তোমাকে মেপে দেওয়া হয়। এবার পারমাণবিক ভর, যে কোনো পরমাণুর ভর বা গুরুত্ব যদি মাপতে হয়, তাহলে কোন একটি একক দরকার। তো প্রথমে শুরু করা হয় কি, হাইড্রোজেন স্কেল। এবার ধরা হয় যে হাইড্রোজেন সব থেকে হালকা, হাইড্রোজেন হচ্ছে সব থেকে হালকা, অর্থাৎ হাইড্রোজেনের ভর সব থেকে কম। তাহলে হাইড্রোজেনকে যদি আমি একক ধরি, এবার হাইড্রোজেনের তুলনায় কত গুণ কোন পরমাণু ভারী, সেটা থেকে তার পারমাণবিক ভর আমরা নির্ণয় করতে পারি। যেমন ধরো কার্বন, দেখা যাচ্ছে যে কার্বন হাইড্রোজেনের তুলনায় 12 গুণ ভারী। অর্থাৎ আমরা কি বলতে পারি যে কার্বনের পারমাণবিক গুরুত্ব 12। তো প্রথমে হাইড্রোজেন স্কেল ব্যবহার করা হতো, কিন্তু পরবর্তীকালে হাইড্রোজেন স্কেলকে ব্যবহার করা হলো না। পরবর্তীকালে কার্বন স্কেল ব্যবহার করে কিন্তু পারমাণবিক গুরুত্ব ব্যবহার করা হয়, মানে নির্ণয় করা হয়। তো কেন? তার কারণ হাইড্রোজেন হচ্ছে গ্যাসীয় পদার্থ, হাইড্রোজেন গ্যাসীয় পদার্থ, তাই এর তুলনায় বিভিন্ন পরমাণুকে মাপতে অসুবিধা হয়। এবং হাইড্রোজেন হচ্ছে সবার সাথেই প্রায় বিক্রিয়া করে। যখন ধরো অক্সিজেনের পারমাণবিক ভর নির্ণয় করার জন্য হাইড্রোজেনের সংস্পর্শে অক্সিজেনকে নিয়ে আসছি, তখন হাইড্রোজেন আর অক্সিজেন বিক্রিয়া করে একটি নতুন যৌগ গঠন করছে। তাহলে এমন একজনকে নিতে হবে বাটখারা হিসাবে বা একক হিসাবে, যে কিনা সহজে কারোর সাথে বিক্রিয়া করবে না এবং সহজে আমাদের কাছে প্রাপ্য। যেমন কার্বন, এটা কঠিন কঠিন ইয়েতে থাকে, কঠিন পদার্থ হিসেবে রুম টেম্পারেচারে বা সাধারণ তাপমাত্রায় পৃথিবীর ভূপৃষ্ঠে উপস্থিত। তাহলে কার্বনকে যদি আমরা কনসিডার করি, তাহলে কার্বনের সাথে কিন্তু, কার্বনের তুলনায় বা কার্বনকে যদি একক ধরি, তাহলে পারমাণবিক ভর বা গুরুত্ব নির্ণয়ে আমাদের বিভিন্ন সুবিধা আছে বা লাভ আছে। তো সেই জন্য পরবর্তীকালে হাইড্রোজেন স্কেল ব্যবহার না করে কার্বন স্কেল ব্যবহার করা হয়। তো কার্বন স্কেলে কি করা হয়, কার্বনের তো ওজন হচ্ছে 12 একক, 12 ইউ যেটাকে বলা হয়। ক্লাস 10-এ পড়েছো সবকিছু। কার্বনের একক কত, ওজন কত, সেটা হচ্ছে 12। তাহলে এবার কি করতে পারি, কার্বনকে যদি আমি ইকুয়ালি, সমানভাবে, সমান 12টি ভাগে ভাগ করি, তবে প্রতিটি ভাগের ওজন কত হবে, ওজন সমান 1 ইউ। টোটাল ওজন ছিল 12 ইউ। এবার তাকে 12টি সমান ভাগে ভাগ করলাম, তাহলে প্রতিটি ভাগের ওজন কত হবে, 1 একক বা 1 ইউ। এবার এইটাকে আমি আমার একক হিসাবে ধরবো বা বাটখারা হিসাবে ধরবো, এর তুলনায় বাকিদেরকে তুলনা করে আমি বাকিদের পারমাণবিক ভর বা পারমাণবিক গুরুত্ব নির্ণয় করি। তো অতএব পারমাণবিক ভরের যে সূত্র সেটা কি,
পারমাণবিক ভর সমান মৌলের একটি পরমাণুর ভর ভাজিত কার্বনের 1/12 অংশের ওজন। তাহলে কার্বনের 1/12 অংশের ওজনের তুলনায় মৌলের একটি পরমাণুর ভর যত গুণ বেশি, সেটাই হচ্ছে তার পারমাণবিক ভর। যেমন হিলিয়াম কার্বনের 1/12 অংশের তুলনায় 4 গুণ ভারী, তাহলে এর পারমাণবিক সংখ্যা কত? 4। এইভাবে পারমাণবিক ভর বা পারমাণবিক গুরুত্ব নির্ণয় করা হয়। তো পারমাণবিক ভর মাপার যে একক, সেটা হচ্ছে অ্যাটমিক মাস ইউনিট। এটা দীর্ঘদিন আগে ব্যবহার করা হতো এই এককটা, কিন্তু পরবর্তীকালে IUPAC, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, IUPAC হচ্ছে একটা সংস্থা, নিশ্চয়ই জানো, যারা কেমিস্ট্রির হত্যাকর্তা বিধাতা, ইন্টারন্যাশনাল সংস্থা, যারা কিনা কেমিস্ট্রির সব নিয়ম কানুন সবকিছু লক্ষ্য নজর করে। তো IUPAC কি বললো যে অ্যাটমিক মাস AMU এটা লেখার কোনো প্রয়োজন নেই, শুধু ইউ লিখলেই হয়। এই ইউর পুরো নাম কি? ইউনিফাইড মাস। তা আগামীকালে আগেকার দিনে অ্যাটমিক মাস ইউনিট AMU ব্যবহার করা হতো, কিন্তু পরবর্তীকালে ইউনিফাইড মাস কথাটা ব্যবহার করা হয় অ্যাকর্ডিং টু IUPAC। এরপরে যেটা আছে সেটা হচ্ছে গ্রাম পারমাণবিক ভর বা গ্রাম পরমাণু। বলছে যে আমরা জানি পারমাণবিক ভর নাইট্রোজেনের যদি ধরি 14 ইউ হয়। এবার বলছে ইউ কে যদি আমরা গ্রামে রূপান্তর করে দেই, তাহলে এটাই হয়ে গেল তার গ্রাম পারমাণবিক ভর। ইউ যদি থাকে সেটা হচ্ছে তার পারমাণবিক ভর, আর যদি গ্রাম দিয়ে দেই ইউর পরিবর্তে, সেটা হয়ে যাবে গ্রাম পারমাণবিক ভর। তবে মনে রাখতে হবে, গ্রাম পারমাণবিক ভর আর পারমাণবিক ভর দুটোতেই কিন্তু তার সংখ্যাটা সমান থাকবে, সংখ্যাটা পরিবর্তন করতে পারবো না, শুধুমাত্র তার এককটা, যেটা কিনা ইউ থেকে জি হয়ে গেছে, এটা হচ্ছে তার গ্রাম পারমাণবিক ভর। আচ্ছা, গ্রাম পরমাণু বলতে তাহলে কি বোঝানো হয়? তাহলে আমি যদি বলি 1 গ্রাম পরমাণু নাইট্রোজেন, কথার অর্থ কি? এর কথার অর্থ হচ্ছে 14 গ্রাম নাইট্রোজেন। তাহলে 14 গ্রাম নাইট্রোজেনকেই আবার 1 গ্রাম পরমাণু বলা হয়। আচ্ছা, এরপরে আছে আণবিক ভর বা আণবিক গুরুত্ব। নিশ্চয়ই জানো, বিভিন্ন পরমাণু দিয়ে অণু গঠিত হয়। এবারে বিভিন্ন পরমাণুগুলির সমষ্টি যদি তুমি করো, তাহলে তার সেই অণুটার যে ভর সেটা তুমি পেয়ে যাবে। যেমন ধরো তোমার কাছে আছে H2, তাহলে 2 হাইড্রোজেন আছে, তাহলে 2 গুণিত 1 হাইড্রোজেনের যে পারমাণবিক ভর সেটা দিলে কত হয়ে গেল? 2U। এটা হচ্ছে আণবিক ভর। CO2 আছে, তাহলে 1 ইন্টু কার্বন প্লাস 2 ইন্টু অক্সিজেন, এটা শূন্য নয়, এটা অক্সিজেন, তাহলে 1 কার্বনের কত? 12 হয়, প্লাস 2 অক্সিজেনের কত হয়? 16 হয়, তাহলে কার্বনের হলো 12 প্লাস 16 দিয়ে 32 ইকুয়ালস টু 44 ইউ। তাহলে 44 ইউ, এটা 4 4 4 হয়ে গেছে, 44 ইউ। 44 ইউ এটা হচ্ছে কি? এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর। এবার আণবিক ভর আছে যখন, তাহলে গ্রাম আণবিক ভর হতে পারে। গ্রাম আণবিক ভরটা কি বলছে? যদি ইউটাকে সরাসরি জি দ্বারা প্রতিস্থাপিত করো, তাহলে তোমার কাছে কি পাবে? 44 গ্রাম।
তাহলে 44 ইউটা কি ছিল? এটা আণবিক ভর ছিল। আর 44 গ্রামটা কি হয়ে যাবে? এর আণবিক ভরই থাকবে, কিন্তু সাথে একটা গ্রাম জুড়ে যাবে। গ্রাম আণবিক ভর, যেহেতু এখানে এককটা গ্রাম আছে, তাহলে এটাকে গ্রাম আণবিক ভর বলে দিতে পারি। তাহলে আমি যদি বলি 1 গ্রাম অণু কার্বন ডাই অক্সাইড গ্যাস, কথার অর্থ কি? 1 গ্রাম অণু CO2, এই কথার অর্থ কি? এই কথার অর্থ হলো 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে, ঠিক আগেরটার মতো। এবারে দেখো কি আছে, এবারে যেটা আছে সেটা হচ্ছে মোল আর অ্যাভোগাড্রো সংখ্যা। ক্লাস 10-এরই জিনিস। মোল কত? 1 মোল কথার অর্থ হচ্ছে 1 গ্রাম আণবিক বা পারমাণবিক ভর। আমি যদি বলি 1 মোল অক্সিজেন সমান কত, তাহলে অক্সিজেন অণুর আণবিক গ্রাম আণবিক ভর কত? 16 ইন্টু 2, দুটা অক্সিজেন আছে 16 করে, তাই 16 ইন্টু 2 32 গ্রাম। অর্থাৎ আমি পেয়ে গেলাম কি 1 মোল অক্সিজেন সমান হচ্ছে 32 গ্রাম অক্সিজেন। তো এটাই হচ্ছে মোল। 1 মোল সমান কত সংখ্যা? মোলকে যদি সংখ্যাতে পরিবর্তিত করি তাহলে পাবো 6.022 ইন্টু 10⁻23 সংখ্যা। 1 মোল সমান এত সংখ্যা। এটাই হচ্ছে অ্যাভোগাড্রোর নাম্বার। অ্যাভোগাড্রো প্রথম এই সংখ্যাটা দেয়। ঠিক আছে, এবার মোল সংক্রান্ত ক্যালকুলেশনের উপযোগিতা কি ইত্যাদি ইত্যাদি এগুলো সবাই আগে থেকেই পড়া আছে, যে মোল ব্যবহার করলে কি কি সুবিধা হয়, গ্রাম থেকে মোলে কিভাবে পরিবর্তিত করতে হয়, মোল সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয় নিশ্চয়ই জানো। মোল সমান হচ্ছে, সূত্রটা কাজে লাগবে পরে, মোল সংখ্যা সমান হচ্ছে গিভেন মাস মানে প্রদত্ত ভর বাই আণবিক, ইংরেজিতে লেখা হয়ে গেছে প্রদত্ত ভর বাই আণবিক ভর। তোমরা মনে রাখবে G/M। জি হচ্ছে গিভেন মাস, এম হচ্ছে মোলার মাস। ধরো আমি তোমাকে দিয়েছি যে 16 গ্রাম হিলিয়াম সমান কত মোল, তো দেওয়া আছে প্রদত্ত ওজন কত, প্রদত্ত ভর কত, 16। তাহলে মোল সংখ্যাকে আমরা N দ্বারা চিহ্নিত করি। N সমান হয়ে যাচ্ছে G/M। জিটা কত? জিটা হচ্ছে 16। মোলার মাস হিলিয়ামের কত হয়? 4। তাহলে 16/4 সমান 4 মোল। অর্থাৎ আমি বলতে পারি যে 16 গ্রাম হিলিয়াম সমান হচ্ছে 4 মোল হিলিয়াম। কেমন? এটা হচ্ছে মোল ক্যালকুলেট করা গেল, মোল সংখ্যা নির্ণয় করার পদ্ধতি। এরপরে পড়বো অ্যাভোগাড্রো প্রকল্পের প্রয়োগ এবং কয়েকটি গুরুত্বপূর্ণ অনুসিদ্ধান্ত, কিন্তু এটা পড়বো পরের ভিডিওতে।